আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এই মুহূর্তে যারা আমার এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমার এই লাইভ ক্লাসটি আজকে হলো আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস। আমরা প্রথম একটি লাইভ ক্লাস নিয়েছিলাম, আর আমাদের সেই দ্বিতীয় লাইভ ক্লাসের শিরোনাম হলো সম্পদ চেনার অতি সহজ পদ্ধতি। এর কারণ হলো আমরা প্রথম ক্লাসে জানতে পেরেছিলাম যে ব্যয় সম্পদ আয় দায় চিনতে পারলে কে ঠেকায়। এই চারটা হলো হিসাব বিজ্ঞানের বর্ণ। হিসাব বিজ্ঞানকে আমরা সবাই জানি যে ব্যবসায়ের ভাষা বলা হয়, এটা একটা ভাষা। আর এই ভাষার বর্ণ হলো এই চারটা: ব্যয় সম্পদ, আয় দায়। যে সকল স্টুডেন্টরা এই চারটা চিনতে পারবে তাদের যে কোনো পর্যায়ের, এটা হোক এসএসসির, হোক এইচএসসির, হোক অনার্স, হোক মাস্টার্সের, সব ধরনের অঙ্ক পারা সহজ হয়ে যায়, যেটা আমি প্রথম ক্লাসে অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রমাণ করেছি। হ্যাঁ, আর শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে আমাদের দ্বিতীয় ক্লাস সম্পদ চেনার অতি সহজ পদ্ধতি, এই ক্লাসটা বিশেষ করে যারা নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী এবং ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স থেকে ব্যবসা শিক্ষা শাখায় এসেছে এবং যারা অনার্স ফার্স্ট ইয়ারে সায়েন্স থেকে ব্যবসা শিক্ষা শাখায় এসেছে, তাছাড়াও যে কোনো পর্যায়ের যারা হিসাব বিজ্ঞানে নতুন এবং যাদের হিসাব বিজ্ঞানের বেসিক দুর্বল, তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ক্লাস। তো আমাদের যে হিসাব বিজ্ঞানের চারটি বর্ণ, তার মধ্যে আজকে আমি প্রথম সম্পদ নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ক্লাসের পর তোমাদের যে কোনো সম্পদ চিনতে একেবারে সহজ হবে, সহজেই তোমরা যে কোনো সম্পদ চিনতে পারবে। তো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছ ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী, তোমাদের প্রতি বিশেষ অনুরোধ রইল তোমরা যাতে করে অন্যান্যরাও এই ক্লাসটা পেতে পারে। অত্যন্ত চমৎকার একটি ক্লাস হবে, ছন্দে ছন্দে চিরজীবন তোমাদের মনে থাকবে সম্পদ চেনার যে কৌশলটা আমি আজকে ব্যাখ্যা করব তোমাদের সামনে। তো তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও যাতে করে তোমাদের বন্ধু বান্ধবরাও এটা দেখতে পারে। তো সম্পদ চেনার আসলে অনেক সংজ্ঞা বিভিন্ন বইতে আছে। সেই সংজ্ঞাগুলো থেকে শিক্ষার্থীদের, আমি যখন শিক্ষক ছিলাম দেখেছি শিক্ষার্থীদের খুবই কষ্ট হতো সেই সংজ্ঞাগুলো পড়ে, সেই সংজ্ঞাগুলো প্রয়োগ করে সম্পদ চেনাটা। এজন্য আমি সেই সমস্যা দূর করার জন্য তিনটি কবিতা লিখেছি। এই তিনটি কবিতা যদি কারো মনে থাকে তাহলে সে হিসাব বিজ্ঞানের যে কোনো সম্পদ সহজেই চিনতে পারবে। আজকে আমি আমার সেই তিনটি কবিতা এখানে উপস্থাপন করব এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে উদাহরণ সহ চিত্র সংজ্ঞা দিয়ে আমি সেটা প্রমাণ করব। বিশেষ করে বর্তমানে বিশ্বে করোনা মহামারী চলছে, এ থেকে বিধাতা তোমাদের রক্ষা করুক। আর এই জন্য অবশ্যই তোমাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যে ধর্মেরই হও না কেন তাদের সেই ধর্মের মূল বিধিনিষেধগুলো মানতে হবে। তাহলে আশা করি বিধাতা তোমাদেরকে মুক্ত রাখবে, ভালো রাখবে। আর শিক্ষার্থী বন্ধুরা, আমার যে প্রথম ক্লাসটি আছে যে হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম কি পড়তে হয়, যারা এটা মিস করেছো তোমরা আমার এই যে ফেসবুক পেজ আছে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং, সেখানে তোমরা পাবে। পাশাপাশি আমার যে একটি ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা আমার সেই প্রথম লাইভ ক্লাসটি পাবে। তো তোমরা সেটা দেখবে, তাহলে তোমাদের কনসেপ্ট বা ধারণা ক্লিয়ার হবে যে আমরা কেন আজকে সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা আলোচনায় যাই। এখন আমরা সম্পদ সম্পর্কে জানবো। তিনটি কবিতা দেখে নেই, সেই তিনটি কবিতা কি। মাত্র তিনটি কবিতায় সব সম্পদ চেনা যায়। প্রথম কবিতাটা হলো ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা। দ্বিতীয় কবিতাটি হলো আমার কোনো কিছু থাকলে অন্যের কাছে উহা আমার সম্পদ নয় তাহা মিছে। আর তৃতীয় কবিতাটা হলো মজুদার পাবজারে সম্পদ আমি কবতারে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট তিনটি কবিতার মধ্যে হিসাব বিজ্ঞানের সব ধরনের সম্পদ রয়েছে। তিনটি কবিতা মনে রাখতে পারো, অতি সহজেই সব ধরনের সম্পদ চিনতে পারবে, এতে কোনো ভুল নেই। আমি এটা আমার দীর্ঘ শিক্ষকতার জীবনে এটা প্রয়োগ করে দেখেছি
এবং এটা অত্যন্ত একটা কার্যকরী মাধ্যম। শুধু যে আমি এটা প্রয়োগ করে সফল হয়েছি তা না, বর্তমানে আমার এই পদ্ধতিটা বাংলাদেশের অনেক শিক্ষকরা আমাকে ফোন দেয় যে তারা প্রয়োগ করে বেশ সুফল পায়। আশা করি তোমরা বেশ উপকৃত হবে এই ক্লাসটি থেকে। তো এখন আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করব আমার এই কবিতা দিয়ে। এই সাহিত্যের দৃষ্টিকোণ থেকে আমি সম্পদ ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাবো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ দেখব। প্রথম কবিতাটা হলো, ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা। এখানে শিক্ষার্থী বন্ধুরা ব্যবহার শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো বিষয় আছে, সেটা হলো আমি যে বস্তুটা বা যে দ্রব্যটা ব্যবহার করব সেটার মালিক যেন আমি হই। আবার অন্যের জিনিস যদি আমি ব্যবহার করি সেটা কিন্তু আমার সম্পদ হবে না, সেটার মালিক আবার আমাকে হতে হবে, তাহলেই সেটা আমার সম্পদ হবে। এক কথায় যেটা আমরা ব্যবহার করব সেটা আমার সম্পদ। আমার যেমন সম্পদ, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরও তেমনি সেটা সম্পদ হবে। এখানে আমার বলতে আমি প্রতিষ্ঠানকে বোঝাতে চাচ্ছি। তোমরা জানো যে কৃত্রিম ব্যক্তিসত্ত্বা অনুসারে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু এক ধরনের ব্যক্তি। তাই আজকের লেকচারে যত জায়গায় আমি আমার ব্যবহার করব, তোমরা মনে করবে যে আমি প্রতিষ্ঠানের কথা বলতেছি। তাহলে ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা, তার মানে এটা প্রতিষ্ঠানের সম্পদ। চলো এই কবিতার মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করি এমন কি কি আছে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমাদের সম্পদ। প্রথমেই দেখো শিক্ষার্থী বন্ধুরা, আসবাবপত্র। এই যে এরকম টেবিল, চেয়ার, তারপরে এরকম সোফা আছে দেখো, তারপরে এরকম খাট, আলমারি, এগুলোকে আসবাবপত্র বলা হয়। আসবাবপত্র হলো যেগুলো অফিসের বা গৃহের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার হয়, সেগুলোকে আসবাবপত্র বলে। তো একটু চিন্তা করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। যেহেতু এগুলো আমরা ব্যবহার করি, যে আমার কবিতা অনুসারে, সেহেতু এগুলো আমাদের সম্পদ হবে। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হলো দেখো এই যে কম্পিউটার, তারপরে ফটোকপিয়ার, তারপরে প্রিন্টার, এগুলাকে বলা হয় অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের সংজ্ঞাটা হলো শিক্ষার্থী বন্ধুরা, অফিসের প্রশাসনিক কাজে যেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো অফিস সরঞ্জাম। দেখো এগুলো কিন্তু আমরা অফিসের মধ্যে ব্যবহার করি। যেহেতু এগুলো ব্যবহার করি সেহেতু এগুলো সম্পদ। ব্যবহার শব্দটা তোমরা মাথায় রাখবে। চোখ বুঝে চিন্তা করো, তুমি যা যা পাও তোমার ঘরে, যা কিছু তুমি ব্যবহার করো সব তোমার সম্পদ হবে। চলো আমরা আরো একটু দেখি। কলকব্জ যন্ত্রপাতি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা একটা যন্ত্র, এই যে দেখো এরকম, এটা প্রিন্টিং যন্ত্র, এটা হলো সুতার যন্ত্র, এটা হলো সুতার তৈরির যন্ত্র। দেখো এগুলা কিন্তু এই সুতা তৈরির মেশিনগুলো বা যন্ত্রপাতিগুলো ব্যবহৃত হয় সুতা তৈরিতে। আবার এই যে প্রিন্টিং মেশিন, এই যন্ত্রটা ব্যবহৃত হয় প্রিন্টিং করতে। তার মানে আমরা কিন্তু কলকব্জ যন্ত্রপাতি ব্যবহার করি। যেহেতু এগুলো ব্যবহার করি সেহেতু এগুলো আমাদের সম্পদ। তোমরা যদি শুধু একটি কথা মনে রাখো যে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমাদের সম্পদ, 99% সম্পদে একটা কবিতার মধ্যেই আছে। চলো আরো একটু সামনে যাই, দেখি ভূমি ও দালান কোঠা। দেখো কত সুন্দর একটা বিল্ডিং, দালান কোঠা। এই দালান কোঠা আমরা কি করি? ব্যবহার করি। তারপরে এই দালান কোঠাটা যে জমির উপর বা যে ভূমির উপর আমরা বানিয়েছি, সেই জমিগুলো আমরা কি করি? সেগুলো তো আমরা ব্যবহার করি, তাই না? কোনো কোনো জমি ফসল উৎপাদনের জন্য ব্যবহার করি, কোনো কোনো জমি বসত বাড়ি বানানোর জন্য ব্যবহার করি, কোনো কোনো জমি অফিস আদালত তৈরির জন্য ব্যবহার করি। যত ভূমি দালান কোঠা আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করি কোনো না কোনো কাজে। যেহেতু ব্যবহার করি সেহেতু এগুলো সম্পদ হবে। আমি এই যে মনিটরটা ব্যবহার করতেছি আমার এই লেকচারের কাজে, সুতরাং এই মনিটর, টিভি, এটা আমার সম্পদ। আমরা ফ্রিজ ব্যবহার করি, ফ্রিজ আমার সম্পদ। এই যে আমি একটা ক্যামেরা ব্যবহার করতেছি, একটা কম্পিউটার ব্যবহার করতেছি, একটা ল্যাপটপ ব্যবহার করতেছি, যা কিছু ব্যবহার করি সেটাই সম্পদ। তোমরা আজ থেকে মনে রাখবে, এক কথায় আমার প্রথম কবিতা, ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পর্যায়ে হলো আমি আমার 3টি কবিতা ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করব, তারপরে তোমরা প্রশ্ন করবে, আমি তার উত্তর দিব। মিরপুর থেকে ইব্রাহিম, হ্যাঁ ধন্যবাদ ইব্রাহিম, তোমাকে। আতর রহমান রাসেলও যুক্ত হয়েছ, তোমাকেও ধন্যবাদ। ইব্রাহিমকে ধন্যবাদ। তারপরে সামি, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সামি তোমাকে, তুমি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। সীমান্ত স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি সীমান্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। টিজে রাকিবুল হাসান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, অসংখ্য ধন্যবাদ রাকিব তোমাকে ভাই, সেই বগুড়া থেকে আমার এই লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তারপরে শান্ত সাহা, থ্যাংক ইউ স্যার। তো তোমাদেরকে ধন্যবাদ। তো তোমরা যারা এই মাত্র, তারপরে শওকত এসেছে, স্যার নাইস, গো অ্যাহেড, থ্যাংক ইউ।
তোমাকেও শওকত ভাই ধন্যবাদ। তো চলো এবার আমরা দ্বিতীয় কবিতা দিয়ে প্রমাণ করব। যদি তোমরা প্রথম কবিতাটা মনে রাখতে পারো, যে যেটা আমি ব্যবহার করি সম্পদ, তুমি 99% সম্পদ চিনতে পারবে। চলো এবার দ্বিতীয় কবিতা ব্যাখ্যা করি, ভালো লাগবে। যে আমার কোনো কিছু, মানে যেটা আমার আমার মানে প্রতিষ্ঠানের, এই আমার কোনো কিছু যদি অন্য জায়গায় থাকে সেটা আমার সম্পদ। সেটাকে আমি কবিতা দিয়ে বলেছি যে আমার কোনো কিছু থাকলে অন্যের কাছে উহা আমার সম্পদ নয় তাহা মিছে। এক কথায় আমার যে কোনো জিনিস যদি অন্য জায়গায় থাকে সেটা আমার সম্পদ হবে। চলো এরকম কি কি আছে হিসাব বিজ্ঞানে দুই একটা দেখি আমরা। যেমন দেখো, ব্যাংক জমার উদ্বৃত্ত 1,00,000 টাকা। এই দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা সোনালী ব্যাংকের একটা শাখা। তো তুমি মনে করো যে তোমার 1,00,000 টাকা এই ব্যাংকে জমা আছে, তাহলে টাকাটা হলো তোমার, কিন্তু আছে ব্যাংকে, মানে অন্য জায়গায় আছে। তাহলে ব্যাংক জমা এর অর্থ হলো আমার টাকা অন্য জায়গায়, মানে ব্যাংকে আছে। এরকম আমার টাকা যদি অন্য জায়গায় থাকুক বা আমার কোনো কিছু যদি অন্য জায়গায় থাকে, সেটাই আমার সম্পদ। যেহেতু আমার টাকাটাই ব্যাংকে আছে, সেহেতু এটা আমার সম্পদ। আমার কোনো কিছু অন্যত্র থাকলেই সম্পদ। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা। বিনিয়োগ 5,00,000 টাকা। এই যে দেখো, এটা হলো শেয়ার বাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, অত্যন্ত আলোচিত শেয়ার বাজার। তো মনে করো তুমি শেয়ার বাজারে মুনাফার আশায়, লাভের আশায় কোন একটা কোম্পানিতে এই 5,00,000 টাকা বিনিয়োগ করেছো। এর মানে তোমার 5,00,000 টাকা শেয়ার বাজারে আছে। তাহলে আমি কিন্তু কবিতা দিয়ে বলেছি যে আমার কিছু অন্য জায়গায় থাকলেই সম্পদ। তাহলে এই বিনিয়োগ দিয়ে বোঝাচ্ছে যে আমার টাকা অন্য জায়গায় আছে। যেহেতু আমার টাকা অন্য জায়গায় আছে, এই বিনিয়োগ দ্বারা বোঝাচ্ছে, সেহেতু এই বিনিয়োগ আমার সম্পদ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দ্বিতীয় কবিতাটাও বুঝতে পেরেছো। এবার যাব আমি তৃতীয় কবিতার ব্যাখ্যায়। তো তৃতীয় কবিতার ব্যাখ্যায় যাওয়ার আগে দেখি আরো কারা যুক্ত হয়েছে। তোমরা মিরপুর থেকে ইব্রাহিম, মিরপুর, ধন্যবাদ। তারপরে আনিসুজ্জামান, থ্যাংক ইউ ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ধন্যবাদ আনিসুর রহমান। আসলে আমার যারা লাইভ ক্লাসগুলো করে, অনেকে আছেন স্টুডেন্ট, আবার অনেকে আছে শিক্ষক। এখন আমি আসলে অনেক সময় কাকে তুমি বলে ফেলি, কাকে আপনি বলে ফেলি, এটা একটা বিষয় আছে। তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা শিক্ষকরা আছেন। এটা আমি, যারা শিক্ষকরা তারা যদি কমেন্টসে লিখেন তাহলে হয়তো স্যার আমার সম্বোধন করতে সহজ হবে। ধন্যবাদ। তো এবার আমি তৃতীয় কবিতাতে যাব। আমার তৃতীয় কবিতায় আমি বলেছি যে মজুদার পাবো যারে, সম্পদ আমি কব তারে। এক কথায় নিচের লাইনটা খেয়াল করো, যেগুলো মজুদ থাকবে, যত ধরনের মজুদ থাকবে, যত জিনিস অব্যবহৃত, যেমন অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত অফিস সাপ্লাইজ, যত অব্যবহৃত থাকবে, মজুদ থাকুক আর অব্যবহৃত থাকুক, এগুলো আমার সম্পদ হবে। আর যেগুলো আমি পাবো কিন্তু এখনো পাইনি, আমি পাবো, সেগুলো আমার সম্পদ হবে। তো চলো এই কবিতাটার ব্যাখ্যা আমরা দু একটা উদাহরণের মাধ্যমে দেখাই। মজুদ, মনে করো শিক্ষার্থী বন্ধুরা, তোমার একটা ফার্মেসি বিজনেস আছে, তোমার একটা ফার্মেসি আছে। তো এই ফার্মেসিতে তুমি 2019 সালে 2,00,000 টাকার ওষুধ ক্রয় করেছো সর্বমোট। জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত তুমি 2,00,000 টাকার ওষুধ ক্রয় করেছো। তো তুমি সারা বছর বিক্রি করে দিয়েছো 1,80,000 টাকার ওষুধ। তাহলে বছর শেষে 31/12/19, এই বছর শেষে তোমার কাছে 20,000 টাকার পণ্য মজুদ রয়ে গেছে। যেহেতু এটা বছরের শেষে মজুদ, তাই এটাকে আমরা সমাপনী মজুদ পণ্য বলি। দেখো এখানে মজুদ শব্দটা আছে, এই জন্য এটা সম্পদ হবে। যত এরকম মজুদ থাকবে সেগুলো সম্পদ হবে। দেখো যেহেতু এটা 2019 সালের শেষ তারিখে সমাপনী মজুদ, ঠিক তার পরের দিন হলো দেখো 1/1/2020 তারিখে এটা হয়ে যাবে প্রারম্ভিক মজুদ। দেখো এখানে কিন্তু মজুদ শব্দটা আছে। এটা জানুয়ারি মাসের 1 তারিখের জন্য সম্পদ, কিন্তু 20 সালের শেষে এটা আর থাকবে না, এটা ব্যয় হয়ে যাবে। কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখের জন্য কিন্তু এটা সম্পদ, এই প্রারম্ভিক মজুদ পণ্যটা। তাহলে দেখো যেই আইটেমগুলোতে মজুদ শব্দ থাকবে তোমরা সেগুলোকে সম্পদ হিসেবে বিবেচনা করবে। এবার দেখবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যাহা পাবো, এক কথায় বলে একে প্রাপ্য হিসাব বিজ্ঞানে। এই প্রাপ্য শব্দটা হিসাব বিজ্ঞানে বোঝায় যে যাহা আমি পাবো, যেমন এটা প্রাপ্য বিল হইতে পারে, প্রাপ্য কমিশন হইতে পারে, প্রাপ্য সুদ হইতে পারে, যত ধরনের প্রাপ্য। এই প্রাপ্য শব্দের অর্থ হলো আমি পাবো কিন্তু এখনো পাই নাই। এরকম অ্যাকাউন্টিং এ যত ধরনের আইটেম দিয়ে বোঝায় যে আমি পাবো কিন্তু এখনো পাইনি, সব ধরনের আইটেম আমাদের সম্পদ হিসেবে বিবেচিত হবে। চলো দুই একটা আইটেম আমরা দেখি।
বকেয়া ব্যাংক জমার সুদ 10,000 টাকা। এর মানে হলো আমার যে টাকা ব্যাংকে জমা আছে তার উপর আমি 10,000 টাকা সুদ পাওনা হয়েছি, কিন্তু সেই সুদটা আমি এখনো পাইনি, বকেয়া রয়ে গেছে। তার মানে কি, আমি যেহেতু ব্যাংক জমার সুদটা এখনো পাই নাই, তবে আশা আছে পাবো, তাহলে এই সুদটা আমি পাবো কিন্তু এখনো পাই নাই, সেহেতু এটা আমার সম্পদ হবে। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ মানে হলো ওই যে আমি বিনিয়োগ করেছি শেয়ার বাজারে, তো সেখান থেকে আমি বা অন্য কোথাও যদি আমি বিনিয়োগ করি, ধরো সেখান থেকে আমি 5,000 টাকা সুদ পাওনা হয়েছি, কিন্তু এটা বকেয়া আছে, আমি এখনো পাই নাই এই সুদটা, তবে পাবো। যেহেতু আমি এই বকেয়া বিনিয়োগের সুদ পাবো এখনো পাই নাই, সেহেতু এটা আমার সম্পদ হবে। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ঋণ প্রদান 50,000। মনে করো তুমি তোমার কোনো এক বন্ধুকে 50,000 টাকা ঋণ দিলে। তোমার বন্ধুকে যে তুমি ঋণ দিয়েছ, টাকাটা কিন্তু একবারে দাও নাই, চিরজীবনের জন্য সম্প্রদান কারক না, একেবারে দিয়ে দাও নাই, তুমি ঋণ দিয়েছ। যেহেতু তোমার বন্ধুকে ঋণ দিয়েছ, তাহলে তুমি এই টাকাটা আবার ফেরত পাবে, এটাও কিন্তু এক ধরনের প্রাপ্য, তাই এটাও সম্পদ হবে। আবার অন্যভাবে বলা যায় যে তুমি তোমার বন্ধুকে ঋণ দিয়েছো, তার মানে তোমার টাকা তোমার বন্ধুর কাছে আছে। তাহলে আমার এটা 2 নং কবিতা, যে আমার কোনো কিছু থাকলে অন্যের কাছে, উহা আমার সম্পদ নয় তাহা মিছে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমার এই 3টি কবিতার মূল কথা, মর্মবাণীটা হলো সম্পদ হবে সেগুলো যেগুলো আমরা ব্যবহার করি। এক কথায় এই শব্দটার ভিতরে 99% সম্পদ আছে। আর তারপরে আমার কোনো জিনিস যদি অন্যত্র থাকে, যেমন ব্যাংক জমা, আমার টাকা অন্য জায়গায় আছে, আমি অন্যকে ঋণ দিয়েছি, তাহলে আমার টাকা অন্যের কাছে আছে, এরকম সবকিছু আমাদের সম্পদ হবে। আর এটা হলো মজুদ, যত ধরনের মজুদ আইটেম থাকবে সে বা অব্যবহৃত আইটেম থাকবে সেগুলো আমাদের সম্পদ হবে। আর হলো যে জিনিসগুলো আমরা পাবো, আশা আছে, প্রাপ্য, সেগুলো আমাদের সম্পদ হবে। আমার 3টি কবিতার মূল সামারি হলো এটা। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ। আশা করি আমি প্রমাণ করতে পেরেছি যে সম্পদ তোমরা কিভাবে চিনবে। তো আমরা দেখি আরো কারা যুক্ত হয়েছে আমাদের এই ক্লাসে। কাজী আমজেদ স্যার চলে এসেছে। স্যার অনেক সুন্দর হয়েছে, আপনার লাইভ ক্লাসটা ইউটিউবে পাওয়া যাবে? জি স্যার, আমজাদ স্যার, আমার এই ক্লাসটা ইউটিউবে পাওয়া যাবে। প্রথম ক্লাসটা আমি এখনো দিতে পারিনি, আমরা আপলোড করতে পারিনি, তবে প্রথম ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা একসাথে আপলোড করে দিব। এই 2টা লাইভ ক্লাস আপনি আমার পয়েন্ট অফ অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলে স্যার পাবেন। আর স্যার আপনি আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ এবং আমি খুবই খুশি হয়েছি। স্যার আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। তাহলে ইব্রাহিম, আবার একটু বুঝিয়ে দেন স্যার মজুদ এর ব্যাপারটা। ধন্যবাদ। মজুদের ব্যাপারটা আমি আবার বুঝাই। ধন্যবাদ, প্রশ্ন করেছি ইব্রাহিম। তাহলে আমি যদি আবার মজুদের বিষয়টাতে যাই, এই যে মজুদের বিষয়টা, ইব্রাহিম ভাই তোমাকে বলছি, যদি তুমি একটু খেয়াল করো, মজুদ দেখো, আমি বলতে চাচ্ছি যে 2019 সাল, মনে করো এটা একটা হিসাব বছর, আমরা 19 সালের হিসাব করতেছি। তো সেই 2019 সালে আমরা সর্বমোট 2 লক্ষ টাকার ওষুধ ক্রয় করেছি। তো 2 লক্ষ টাকার যেহেতু ওষুধ ক্রয় করেছি বিক্রি করার জন্য, তো আমরা সারা বছর বিক্রি করে দিয়েছি 1,80,000 টাকার ওষুধ। এখন দেখো বছরের শেষ দিন আমাদের কাছে অবিকৃত অবস্থায় রয়ে গেছে 20,000 টাকার পণ্য, ডিসেম্বর মাসের 31 তারিখে। তো যে জিনিসগুলো বা যে পণ্যগুলো বছরের শেষ দিন আমাদের কাছে থেকে যায় সেগুলোকে আমরা মজুদ বলি, অবিকৃত অবস্থায়, সমাপনী মজুদ পণ্য। তাহলে এটা আমার বছরের শেষ দিনের জন্য সম্পদ। যদি বলে যে 31 ডিসেম্বর 2019 সালের বা সমাপনী সম্পদের পরিমাণ নির্ণয় করো, তখন কিন্তু তোমাকে এটা সম্পদ হিসাবে দেখাতে হবে। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে যেটা সমাপনী মজুদ পণ্য সেইটাই হয় প্রারম্ভিক মজুদ পণ্য। কিভাবে দেখো, তুমি 2019 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে রাতে তোমার দোকান বন্ধ করে বাসায় চলে গেলে, ঘুম থেকে উঠে যখন পরের দিন আবার তোমার দোকানে আসবে, ফার্মেসিতে আসবে, তখন কিন্তু তুমি 20 সালের প্রথম দিন জানুয়ারি মাসের 1 তারিখে এসেছো। তাহলে দেখো তুমি আগের দিন মানে 19 সালের শেষ দিন যে পরিমাণ পণ্য সমাপনী হিসেবে রেখে গেছো, 20 সালের শুরুর দিন কিন্তু সেটাই হয়ে গেছে প্রারম্ভিক মজুদ পণ্য। কিন্তু 2020 সালে তো এই পণ্যটা থাকে না, এটা বিক্রি হয়ে যায়, এই জন্য এটাকে 2020 সালের শেষ দিন গিয়ে আর প্রারম্ভিকটাকে সম্পদ বলা যায় না, তখন এটাকে ব্যয় বলতে হয়।
বিক্রিত পণ্যের ব্যয়ে তখন এটা অন্তর্ভুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছি ইব্রাহিম ভাই। সাব্বির স্যারও চলে এসেছে। সাব্বির স্যারকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত মানে অত্যন্ত মেধাবী একজন টিচার, দেশের জাতীয় সম্পদ, ফিজিক্সের জনপ্রিয় টিচার। রিয়াজ স্যার হলো ছাত্রদের সম্পদ। স্যার, আপনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ একজন শিক্ষকের মন্তব্য পেয়ে আমি অত্যন্ত আনন্দিত স্যার। তারপরে মতিন লিখেছে, আপনি স্যার মেসেঞ্জারে যে একটা প্রশ্ন করেছিলাম তার আনসার দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ মতিন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ভাই। তারপর শওকত বলেছে, স্যার আবারও রিকোয়েস্ট ইংরেজি টার্মগুলো বলার। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি ইংরেজি বলবো, সরি ভাই। তারপরে আতাউর রহমান রাসেল বলেছেন যে সম্পদ ও সম্পত্তি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিসম্পদ কি, যদি স্যার একটু ব্যাখ্যা করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্পদ ও সম্পত্তি এবং পরিসম্পদ কি। তো আমি এটা অবশ্যই ব্যাখ্যা করব। তো এই জন্য আমার বোর্ডের দরকার হবে। তো আমি মনিটরটা আগে একটু সরিয়ে নেই, তোমরা 2 মিনিট অপেক্ষা করো, আমি অবশ্যই প্রশ্নটার উত্তর দিব। হ্যাঁ, ধন্যবাদ রাসেল, তুমি প্রশ্ন করেছো ভাই সম্পদ ও সম্পত্তি কি এবং পরিসম্পদ কি। পরিসম্পদ, তো আমি আগে একটু বলছি পরিসম্পদ জিনিসটা কি, এটা আমি প্রথমে বলছি, তাহলে তোমার অনেক উপকৃত হবে। পরিসম্পদের ইংরেজিটা হলো অ্যাসেট। পরিসম্পদ, অ্যাসেটস। পরিসম্পদ এখানে দুটা শব্দের সমষ্টি। একটা শব্দ হলো এই পরি হলো পরিশোধ, একটু খেয়াল করো। আর সম্পদ আমি লিখলাম সম্পদ। পরিশোধ অর্থাৎ যে সম্পদগুলো দায়ের বিপরীতে পরিশোধ করা যায় সেগুলো হলো পরিসম্পদ। যেমন মনে করো তোমার কাছ থেকে কেউ 1 লক্ষ টাকা পায়, এটা তোমার দায়, ধরো ঋণ তোমার 1 লক্ষ টাকা। এখন ধরো তোমার অনেক মেধা আছে, তোমার মেধা কিন্তু তোমার এক ধরনের সম্পদ। তো তুমি কিন্তু এই 1 লক্ষ টাকা ঋণ তোমার সেই মেধা দিয়ে পরিশোধ করতে পারবে না। আবার ধরো তোমার অনেক বুদ্ধিবৃত্তি আছে, তোমার অনেক সুনাম আছে, সেগুলো কিন্তু তোমার সম্পদ। তো সেই সম্পদগুলো দিয়ে কিন্তু তুমি এই ঋণটা পরিশোধ করতে পারবে না। কিন্তু তুমি যেই ব্যক্তি তোমার কাছ থেকে এই 1 লক্ষ টাকা পায়, তাকে যদি তুমি 1 লক্ষ টাকা মূল্যের একটা জমি দিয়ে দাও, ভূমি দিয়ে দাও, তাহলে কিন্তু এটা পরিশোধ হয়ে যাবে, ভূমি। তাইলে দেখো তোমার যত দায় আছে সেই দায়গুলোকে কিন্তু তুমি টাকা দিয়েও পরিশোধ করতে পারো, আবার যে তোমার ভূমি আছে, জমি আছে বা দালান কোঠা আছে, সেটা দিয়েও তুমি পরিশোধ করতে পারো। অর্থাৎ যে সম্পদগুলো দিয়ে দায় পরিশোধ করা যায় সেগুলোকে পরিসম্পদ বলা হয়। আবার মনে করো তোমার 1 লক্ষ টাকা মূল্যের চেয়ার, টেবিল, এগুলো দিয়েও কিন্তু তুমি তোমার এই দায়টা পরিশোধ করতে পারো। অথবা তোমার কাছে টাকা নাই, তোমার কাছে কম্পিউটার আছে, তোমার অফিস সরঞ্জাম আছে অনেকগুলো, 5টা 6টা টাইপরাইটার মেশিন আছে, ফটোকপিয়ার আছে, সেগুলো দিয়েও কিন্তু তুমি দায়টা পরিশোধ করে দিতে পারো। অর্থাৎ যে সম্পদগুলো দিয়ে দায় পরিশোধ করা যায় সেই সম্পদগুলোকে পরিসম্পদ বলে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি বলবো সম্পদ এবং সম্পত্তি কি। সম্পদ ও সম্পত্তি কি। শিক্ষার্থী বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্পদ এবং সম্পত্তি কি এটা জানতে হবে। সম্পদের ইংরেজিটা হলো ওয়েলথ, আর সম্পত্তির ইংরেজিটা হলো প্রপার্টি। ওয়েলথ, দেখো আমি তোমাদের একটা বিখ্যাত সেন্টেন্স বলি, তাহলে তোমাদের ভালো লাগবে, বুঝতে সহজ হবে। আমরা বলে থাকি যে হেলথ ইজ ওয়েলথ। হেলথ মানে স্বাস্থ্য, HEAL, হেলথ ইজ ওয়েলথ।
হেলথ মানে স্বাস্থ্য, এটা হলো আমাদের সম্পদ। অর্থাৎ সম্পদ হলো সেটা যেটাকে কখনো বিক্রি করা যায় না, যার কোনো বিক্রয় মূল্য নেই, যাকে হস্তান্তর করা যায় না। তুমি কি তোমার স্বাস্থ্য অন্য কাউকে দিয়ে দিতে পারবে? পারবে না। সেটাই হলো সম্পদ। যেমন রবীন্দ্রনাথের একটা বিখ্যাত বাণী আছে তার হৈমন্তী গল্পের, যে হৈম আমার সম্পত্তি নয়, সম্পদ। অর্থাৎ সে তার স্ত্রীকে সম্পদ বলেছে। সেখানে স্ত্রীকেও কিন্তু বিক্রি করে দেয়া যায় না, স্ত্রীকেও কিন্তু হস্তান্তর করা যায় না অন্য কারো কাছে, এর কিন্তু কোনো বিক্রয় মূল্য নেই, বাজার মূল্য নেই। তাহলে সম্পদ হচ্ছে সেটা যেটাকে বিক্রি করা যায় না, যেটাকে হস্তান্তর করা যায় না। আর সম্পত্তি হলো সেটা প্রপার্টি যেটাকে বিক্রয় করা যায়। যেমন তোমার একটা দালান কোঠা আছে, তোমার ভূমি আছে, তোমার আসবাবপত্র আছে, তোমার যন্ত্রপাতি আছে, এগুলো তুমি বিক্রি করে দিতে পারো। যেগুলোকে বিক্রি করা যায় সেগুলো হলো সম্পত্তি। আর যেগুলোকে এরকম স্বাস্থ্য, মেধা, বুদ্ধি, বিচক্ষণতা, যেগুলোকে বিক্রি করা যায় না, সেগুলো হলো সম্মান, মর্যাদা, সেগুলো হলো আমাদের সম্পদ। আশা করি রাসেল তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। তো দেখি আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা। থ্যাংক ইউ স্যার, সুন্দর করে বুঝেছি। ইব্রাহিম ধন্যবাদ ভাই তোমাকে। রাজু বলেছে ছোট ছেলেটাকে, ধন্যবাদ। ও হলো আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। আসলে এই করোনা পরিস্থিতিতে ওই আমার একমাত্র এখন সঙ্গী, এই যে ইনস্ট্রুমেন্ট গুলো নড়াচড়া করানোর জন্য। আমার বড় ভাই আমাদের আরিফুল ইসলামের ছেলে হাসান স্যার যুক্ত হয়েছেন ক্লাসে। লাইভ ক্লাস যাতে চলমান থাকে, সপ্তাহে কমপক্ষে 2টি হলে ভালো। লাইভে বর্তমান শিক্ষার্থীরা কম হলেও পরবর্তীতে রেকর্ডেড লাইভ থেকে প্রয়োজনে বারবার দেখে শিখতে পারবে। ধন্যবাদ স্যার, আপনি এসেছেন, খুব খুশি হয়েছি স্যার। আমাদের চাঁদপুর গভর্নমেন্ট কলেজের শিক্ষক শাহরিয়ার স্যার। স্যার আপনার পরামর্শ অবশ্যই আমার জন্য শিরোধার্য, আমি এটা পালন করব। আমি এখন থেকে নিয়মিত লাইভে স্যার আসবো অন্তত। তো স্যার আপনাকে, আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি লাইভে এসেছেন, খুব ভালো লেগেছে স্যার। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এদেশে হিসাব বিজ্ঞানটাকে যেন একেবারেই সহজ করে দিতে পারি। কেননা হিসাব বিজ্ঞানের প্রতি এখন মানুষের যে ভীতি, স্টুডেন্টের যে ভীতি, ফলে ধীরে ধীরে এই বিষয়টাকে কঠিন করে ফেলা হচ্ছে। ইনশাল্লাহ স্যার আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহজ করে দিতে পারি স্যার। স্যার ধন্যবাদ। তামজেদ স্যার মিস করছি, ধন্যবাদ। তারপরে সাব্বির বলেছেন ধন্যবাদ, এটা বলেছে যে মালিকের গাড়ি মেরামত এত টাকা। হ্যাঁ, এটা আমি যেদিন দায় নিয়ে, আগামীকাল দায় নিয়ে ক্লাস আছে, ওই দিন এটা আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। এটা দায়ের সাথে রিলেটেড, এটা আমি একটু, এবং আয় নিয়ে পরবর্তী ক্লাস বৃহস্পতিবারে, সেদিন ইনশাল্লাহ এটা আমি ব্যাখ্যা করব। ধন্যবাদ, ওই দিন আবার প্রশ্নটা করবেন। রাসেল প্রশ্ন করেছে স্যার স্থাবর ও অস্থাবর সম্পদ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ কি, এই ক্লাসটার সাথে রিলেটেড, তাই এটারও উত্তর দেওয়া উচিত। এখন আমি উত্তর দিচ্ছি। স্থাবর ও অস্থাবর সম্পদ, আমি যদি লিখি প্রথমে, স্থাবর সম্পদ, এটার ইংরেজি হলো ইমমুভেবল। আর অস্থাবর হলো মুভেবল। তো যারা ইংরেজি ভার্সনের স্টুডেন্ট, ইমমুভেবল মানে যেটা মুভ করা যায় না, নিশ্চল। আর মুভেবল মানে যেটা নড়াচড়া করানো যায়। যেমন ধরো তুমি একটি দালান কোঠা বানাইছো, এই দালান কোঠাটা কি নড়াচড়া করানো যায়? এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়? নেওয়া যায় না। এই যে সম্পদগুলোকে, আবার তোমার একটা ভূমি আছে, জমি, সেই জমিটাকে কি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবা? পারবা না। এইরকম ভাবে যে সকল সম্পদগুলোকে নড়াচড়া করানো যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না, সেগুলোকে বলে স্থাবর সম্পদ, মানে হলো ইমুভেবল অ্যাসেট। আর অস্থাবর মানে মুভেবল, নড়াচড়া করানো যায় যে সম্পদগুলো। যেমন ধরো তোমার চেয়ার আছে, টেবিল আছে, এটা আমি এক কথা যদি বলি আসবাবপত্র।
যেটাকে নড়াচড়া করা যায়, এক স্থান থেকে অন্য জায়গায় নেওয়া যায়। যেমন আসবাবপত্র আছে, অফিস সরঞ্জাম আছে, তুমি এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারো। কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, এগুলো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারো। অর্থাৎ যে সম্পদগুলোকে নড়াচড়া করানো যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, সেই সম্পদগুলোকে বলে অস্থাবর সম্পদ। আর যে সম্পদগুলোকে নড়াচড়া করানো যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না, যেমন ভূমি, দালান কোঠা, এগুলোকে বলে স্থাবর সম্পদ। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছো। ধন্যবাদ রাসেলকে সুন্দর প্রশ্ন করার জন্য। সীমান্ত প্রশ্ন করেছে, স্যার অ্যাসেট, ওয়েলথ এবং প্রপার্টি এই তিনটি ইংরেজি কি সিনোনিম ওয়ার্ড? আসলে এগুলো সিনোনিম, এদের অর্থ কাছাকাছি, পাশাপাশি, কিন্তু এদের ভিতরে পার্থক্য আছে। এই জিনিসগুলোর ভিতরে পার্থক্য আছে, এগুলো আমি বলে দিব, সমস্যা নেই। কিছুক্ষণ আগে কিন্তু একটা বলেছি ওয়েলথ এন্ড প্রপার্টির মধ্যে পার্থক্য কি, এবং অ্যাসেট জিনিসটা এখন কিন্তু বলেছি। অ্যাসেট হলো পরিসম্পদ, যে সম্পদগুলো দায় পরিশোধে ব্যবহার করা যায়। ওয়েলথ হচ্ছে সম্পদ যেটার কোনো বিক্রয় মূল্য নেই, বাজারে বিক্রি করা যায় না, যেমন হেলথ, বুদ্ধি, মেধা, মান, সম্মান, এগুলো হলো মানুষের ওয়েলথ, সম্পদ। আর প্রপার্টি সম্পত্তি, মানে যেগুলো কি বিক্রি করা যায়, যেগুলোর বিক্রয় মূল্য আছে, বাজার মূল্য আছে। আমি কিছুক্ষণ আগে এর উত্তর দিয়েছি সীমান্ত, আশা করি বুঝতে পেরেছ। আমজাদ স্যার বলেছেন, স্যার আপনার লাইভ ক্লাসের তারিখ যেন আগে থেকে জানানো হয়, আমি দেখবো ইনশাল্লাহ। স্যার অবশ্যই আপনি দয়া করে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব আছে সেখানে আমরা তারিখগুলো প্রকাশ করি। আগামীকাল দায় নিয়ে ক্লাস হবে স্যার, এরকম ভাবে আমি ছন্দে ছন্দে, আজকে যেমন সম্পদ ব্যাখ্যা করলাম, আগামীকাল দায় ব্যাখ্যা করব, এবং তারপর দিন আয় ব্যয় ব্যাখ্যা করব। এরপর দিন বৃহস্পতিবার, তারপরে আগামী সপ্তাহে, আমরা তারিখ এখনো রেডি করিনি স্যার, জানিয়ে দিব। সেই দিন ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য, মানে পরীক্ষার্থীদের জন্য কোনো একটা অধ্যায়ের উপর ক্লাস নিব স্যার। ধন্যবাদ স্যার প্রশ্ন করার জন্য। আতাউর বলেছে, স্যার ক্ষয়শীল ও ক্রমহ্রাসমান সম্পদ কি? হ্যাঁ, এটা একটা রিলেটেড কোশ্চেন। ক্ষয়শীল সম্পদ কি, ক্রমহ্রাসমান সম্পদ কি? অত্যন্ত চমৎকার প্রশ্ন। তো চলো আমরা দেখে নেই উত্তরটা। সাব্বির হোসেন বলেছে, স্যার আমি আপনার কাছ থেকে এসে বই নিয়ে গিয়েছিলাম, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের এখন উচিত আপনার বইটা পাঠ্য করা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই, তোমার এই কমেন্টস পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। আমার জীবনের একটা অনেক বড় পাওনা আমি মনে করি। ধন্যবাদ, তোমার মূল্যায়ন আশা করি যেন শিক্ষা মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন তারা যেন তোমার এই মন্তব্য তাদের কাছে পৌঁছায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন চলে যাব ক্ষয়শীল ও ক্রমহ্রাসমান সম্পত্তি কি এটাতে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করতেছে যে বিভিন্ন ধরনের সম্পদ নিয়ে। ক্ষয়শীল সম্পদ, যারা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য আমি ইংরেজিটা বলছি। ক্ষয়শীল এর ইংরেজিটা হলো ওয়াস্টিং, ওয়াস্টিং অ্যাসেট, ওয়াস্টিং, ওয়াস্টিং অ্যাসেট। আর ক্রমহ্রাসমান এর ইংরেজি হলো ডিমিনিশিং, ডিমিনিশিং অ্যাসেট। তো ক্ষয়শীল সম্পদ আর ক্রমহ্রাসমান সম্পদ খুবই মজার ধারণা, খুবই সহজ। ক্ষয়শীল অর্থাৎ যে সম্পদটা ক্ষয় হয়, ক্ষয় হয় বলতে যার পরিমাণ কমে, পরিমাণ খুব ইম্পর্টেন্ট শব্দ, যার পরিমাণ কমে। আর ডিমিনিশিং হচ্ছে যার মূল্য কমে, মূল্য, পরিমাণ না, মূল্য কমে, মূল্য। অর্থাৎ যে সম্পদগুলোর ধীরে ধীরে ব্যবহারের ফলে মূল্য কমতে থাকে সেগুলোকে বলে ক্রমহ্রাসমান সম্পদ। যেমন মনে করো তুমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনলে, তো একটা মোবাইল তুমি 20,000 টাকা দিয়ে কেনার পর 1 বছর ব্যবহার করলে কি আর সেটাকে তুমি 20,000 বেচতে পারবে? পারবে না, সেটার মূল্য কমবে, কিন্তু মোবাইলটা কিন্তু ঠিকই থেকে যাবে। আবার ধরো তুমি একটা ফার্নিচার কিনলে বা ধরো একটা কম্পিউটার কিনলে, আমি এখানে লিখি কম্পিউটার,
তাহলে এই যে কম্পিউটার, তো তুমি কেনার পর 1 বছর বা 2 বছর বা 5 বছর ব্যবহারের পর তুমি যত টাকা দিয়ে ক্রয় করেছো ঠিক তত টাকা কিন্তু আর থাকে না। কম্পিউটারটার দামটা কমে, কিন্তু কম্পিউটারটার যেই বস্তু সেটা কিন্তু ঠিকই থেকে যায়। অর্থাৎ এরকম ভাবে যে সকল সম্পদগুলোর মূল্য কমে সেগুলোকে বলে ক্রমহ্রাসমান সম্পদ। আর ক্ষয়শীল সম্পদের আবার মূল্য কমে না, এটার পরিমাণ কমে। এগুলো হলো মূলত খনি, যেমন তেলের খনি, গ্যাসের খনি, বিভিন্ন ধরনের খনিগুলোকে বোঝায়। তুমি যদি খনি থেকে তেল উত্তোলন করতে থাকো, যেমন আমাদের গ্যাসের খনি, এই গ্যাসের খনি থেকে যদি আমরা গ্যাস উত্তোলন করতে থাকি তাহলে কিন্তু গ্যাসের পরিমাণ কমতেছে। আবার তেলের খনি থেকে যদি তুমি তেল উত্তোলন করতে থাকো তাহলে কিন্তু তেলের পরিমাণ কমতেছে। এরকম রূপে যে সকল সম্পদগুলোর পর্যায়ক্রমে পরিমাণ কমতে থাকে তাদেরকে বলে ক্ষয়শীল সম্পদ, আর যাদের পরিমাণ কমে না বরং মূল্য কমে সেগুলোকে বলে ক্রমহ্রাসমান সম্পদ। খুব সুন্দর প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। তো দেখি আমরা আর কোনো প্রশ্ন আছে কিনা। সবাই মূল টপিক অনুযায়ী প্রশ্ন করবেন। রাজুকে অসংখ্য ধন্যবাদ। এটা 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 হলে ভালো হয়, তাহলে টপিকটা 100% ক্লিয়ার হবে। আমি কিন্তু সব ধরনের প্রশ্নের উত্তরই দিতে পারি, কিন্তু যেটা আমার মূল টপিক সেটা রিলেটেড হলে ভালো হয়। তবে সময় থাকলে আমি অন্যগুলো দিব। সবাইকে প্রশ্ন করার জন্য আমি উৎসাহিত করছি, প্রশ্ন করলে আমার ভালো লাগে। তোমরা প্রশ্ন করো, সমস্যা নেই। প্রকৃত সম্পদ কি, ভুয়া সম্পদ কি? হ্যাঁ, অত্যন্ত রিলেভেন্ট কোশ্চেন। প্রকৃত সম্পদ, ভুয়া সম্পদ। প্রকৃত সম্পদ এর ইংরেজি হলো রিয়েল অ্যাসেট। আর ভুয়া সম্পদ এর ইংরেজিতে হলো ফিকটিশিয়াস অ্যাসেট। রিয়েল অ্যাসেট অর্থাৎ যে সম্পদগুলো বাস্তব অস্তিত্ব আছে। প্রথমত হলো এটার অস্তিত্ব থাকা লাগবে, প্লাস এগুলোকে বিক্রি করা যায়, এদের বিক্রয় মূল্য আছে, মানে বাজার মূল্য আছে আর কি। এবং চোখেও দেখা যায় যাদেরকে, দৃশ্যমান। অর্থাৎ যে সম্পদগুলোর অস্তিত্ব আছে, যাদেরকে বিক্রি করা যায়, বাজার মূল্য আছে, সেগুলোকে বলে প্রকৃত সম্পদ, মানে রিয়েল অ্যাসেট। যেমন তোমার আসবাবপত্র, এটা একটা প্রকৃত সম্পদ। তোমার যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো হলো প্রকৃত সম্পদ। আর ভুয়া সম্পদ হলো এই তিনটার বিপরীত। অর্থাৎ যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো বাজার মূল্য নাই, যারে বিক্রি করা যায় না, সেগুলো হলো ভুয়া সম্পদ। যেমন প্রাথমিক খরচাবলী, এবং গবেষণা খরচ। তারপর আছে তোমার শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, শেয়ার দায় গ্রাহকের কমিশন। এগুলো হলো তোমার ভুয়া সম্পদ। এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নাই, এগুলোকে দেখা যায় না, ছোঁয়া যায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে এই জাতীয় বিভিন্ন সম্পদ সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ, আমি তো আমাদের ক্লাসটা 10:30 পর্যন্ত প্রায় শেষ হয়ে এসেছে। তো যাদের এই সম্পদ ও সম্পদ, বিভিন্ন প্রকারের সম্পদ সম্পর্কে জানতে ইচ্ছে করে, এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ চিত্রভিত্তিক সংজ্ঞা উদাহরণের সমন্বয়ে চমৎকার চমৎকার ক্লাস আছে আমার এই ইউটিউব চ্যানেলে। তো তোমরা সেই ইউটিউব চ্যানেলে গেলে আমার এই যে প্রকৃত সম্পদ কি, ভুয়া সম্পদ কি, দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ, তারপরে তোমার আছে কি বলে ভিজিবল অ্যাসেট, ইনভিজিবল অ্যাসেট, তারপরে আছে গিয়া তোমার কি এই যে ক্ষয়শীল সম্পদ, ক্রমহ্রাসমান সম্পদ, যত ধরনের সম্পদের ক্লাসিফিকেশন আছে, সম্ভাব্য সম্পদ, এগুলো নিয়ে ক্লাস আছে। তোমরা ক্লাসগুলো দেখতে পাবে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে ফলো করতে পারো। তো মূলত আজকে আমি প্রমাণ করতে চেয়েছি যে সম্পদ তোমরা কিভাবে চিনবা। তা আমি আবারও আমার ক্লাসটা সামারি করছি। আমরা একেবারে
ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, যে সম্পদ হলো যে সকল জিনিসগুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা। এটা আমার প্রথম কবিতা। আর দ্বিতীয় কবিতা হলো, আমার কোনো কিছু থাকলে অন্যের কাছে উহা আমার সম্পদ নয় তাহা মিছে। অর্থাৎ আমার কোনো জিনিস যদি অন্য জায়গায় থাকে, ব্যাংকে থাকুক বা শেয়ার বাজারে থাকুক বা অন্য যে জায়গায় থাকুক, যে জিনিসটা আমার, সেটা আমার সম্পদ হবে। আর 3 নম্বর কবিতাটা হলো, মজুদার পাবজারে সম্পদ আনি কবতায়। অর্থাৎ তোমরা মাথায় রাখবে, আজকে থেকে চিন্তা করতে থাকো এই 3টা কবিতা দিয়ে যা পাও সব সম্পদ। আশা করি আজকের পর থেকে আর তোমাদের সম্পদ চিনতে ভুল হবে না, তোমরা সম্পদ চিনতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার এই ক্লাসটি, এটা আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস। একটি লাইভ ক্লাস নিয়েছি গত রবিবার দিন, প্রথম লাইভ ক্লাস। সেখানে হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম কি পড়তে হয় সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রমাণ করেছি। তো এই দুটি ক্লাস তোমরা আমাদের এই ফেসবুক পেজেও পাবে, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আবারও দেখে নিতে পারো এই ক্লাসগুলো। আশা করি তোমরা উপকৃত হবে। এবং সম্পদের যত ধরনের ক্লাসিফিকেশন আছে, সম্পদ আছে, সেই সম্পদগুলো নিয়ে সেখানে চমৎকার চমৎকার টিউটোরিয়াল আছে, তোমরা দেখলে বেশ উপকৃত হবে। আতাউর রহমান রাসেল, সম্ভাব্য সম্পদ, চলমান সম্পদ, এগুলো আসলে এখন আমাদের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। রাসেল, এগুলো নিয়ে ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করব। তারপরে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে এগুলো আমার ইউটিউব চ্যানেলে লেকচার আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামীকাল আমি আসবো দায় নিয়ে, বিভিন্ন প্রকার দায় নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা চেষ্টা করবে যে তোমাদের আমি যে টপিকটা আলোচনা করি, এই টপিক রিলেটেড যত ধরনের সমস্যা আছে তোমাদের, সেগুলা আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আশা করি দিতে পারবো। তাহলে তোমরা অনেক উপকৃত হবে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জসিমউদ্দিন স্যার, খুব ভালো স্যার, আপনাকে ধন্যবাদ। লিখেছেন, আরো লিখেছেন, শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস স্যার। জসিমউদ্দিন স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অত্যন্ত জনপ্রিয় একজন হিসাব বিজ্ঞানের শিক্ষক, যিনি হিসাব বিজ্ঞান নিয়েও গবেষণা করে থাকেন এবং অগাধ ধারণা রাখেন, জ্ঞান রাখেন। জসিম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। স্যার, আপনার উপস্থিতি আমাদের ক্লাসটাকে আরো সম্মানিত করেছে। এদেশের স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, এদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একজন সেরা শিক্ষক জসিমউদ্দিন স্যার। স্যার, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং নিয়মিত আমাদের ক্লাসগুলোতে উপস্থিত হয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। স্যার, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। ইব্রাহিম স্যার, ওকে ধন্যবাদ। সবাইকে আশা করি আপনারা ভালো থাকবেন এবং করোনাতে সাবধানে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।